আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি স্বপ্নবাজের দল। আশা করব তোমরা ভালো আছো। তোমাদেরকে ধারাবাহিকভাবে এইচএসসি ইংলিশ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের উপরে সাজেশন দিচ্ছিলাম এবং সেই সাজেশনের মধ্য থেকে একটা করে উদাহরণ তোমাদেরকে সলভ করিয়ে দিচ্ছিলাম এবং ওই কোশ্চেনে অর্থাৎ 1 নাম্বার কোশ্চেনে কয়টা প্রশ্ন আসবে, কিভাবে আসবে সেগুলো বিশ্লেষণ করছিলাম। তোমরা যে ক্লাসগুলো করছো, আমাদের যারা আগের ক্লাসগুলো পাও নাই, আমাদের চ্যানেলে অথবা আমাদের ফেসবুক পেজে গেলেই তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। ফেসবুক পেজে গেলে তোমরা আমাদের রিলস অপশনে যাবে, গিয়ে একটু সার্চ করলেই দেখবা। আর আমাদের চ্যানেলে গেলে পারে আমাদের চ্যানেলে প্লেলিস্ট রয়েছে এইচএসসি ইংলিশ অংশ, সেখানে গেলেই তোমরা পাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এইখানে দেখো যে এইচএসসি ইংরেজি প্রথম পত্রের সে সময়ের প্রস্তুতির জন্য আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব সিন প্যাসেজ, অর্থাৎ 2 নাম্বার কোশ্চেন যেখান থেকে আসে সেটা নিয়ে আলোচনা করব। সিন প্যাসেজ 2 নাম্বার, ঠিক আছে? আচ্ছা, দেখো এই যে আমাদের টপ এইচএসসি যারা 2026 রয়েছে, এইচএসসি 2026 তাদের জন্য টপ সাজেশন হচ্ছে এই 7টা প্যাসেজ। এই 7টা প্যাসেজ যারা ভালোভাবে পড়তে পারবে তাদেরই ইনশাল্লাহ এর মধ্য থেকে 2 নাম্বার কোশ্চেনের জন্য তাদের এইখানে ইনাফ হয়ে যাবে এই 7টা প্যাসেজ যদি পড়তে পারে। আচ্ছা, 7টা প্যাসেজ কি কি? অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লিজেন্ড, গাজীপীর, এই যে গাজীপীরের যে তোমরা গল্পটা পড়েছো, এটা হচ্ছে একটা প্যাসেজ, ঠিক আছে? গাজীপীরের গল্পটা সেটা হচ্ছে একটা প্যাসেজ। দ্বিতীয় নাম্বার হচ্ছে when a girls get married she usually drops, এটা কোথায় থেকে আসছে? এটা তোমরা খুঁজে পাবে তোমাদের যে অ্যাডোলেসেন্স যে ইউনিট রয়েছে সেই ইউনিটের মধ্যে। তারপর হচ্ছে গ্রেটা থুনবার্গ ইজ অ্যান এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্ট। তো গ্রেটা থুনবার্গ তার সম্পর্কে একটা প্যাসেজ রয়েছে তোমাদের বইয়ের মধ্যে, তোমরা একটু খুঁজে দেখবে। আর যেদিন তোমাদের লাস্ট আমি যেদিন তোমাদের সবগুলো সমাধান প্রশ্ন নিয়ে আলোচনা করব, তখন আমি ইউনিট ভিত্তিক আলাদা আলাদা দেখিয়ে দেব বইয়ের মধ্যে থেকে বের করে, ঠিক আছে? আচ্ছা, 4 নাম্বার, আর তোমরা আপাতত এগুলো খুঁজে পাবে, একটু বইয়ের মধ্যে সার্চ করলেই তোমরা খুঁজে পাবে। যারা পড়ো নাই তারাও পাবে, যারা পড়ছো তারা তো পাবেই। গ্রেটা থুনবার্গের এটা তোমরা পাবে, এনভায়রনমেন্ট সম্পর্কে একটা ইউনিট রয়েছে সেই ইউনিটের মধ্যেই। আচ্ছা, এরপর হচ্ছে ইন সিভিক এঙ্গেজমেন্ট নামে তোমাদের একটা অধ্যায় রয়েছে, 2 নাম্বার অধ্যায়, যেটা তোমরা 2 অথবা 1 নাম্বার, আমাদের এখানে লেখা নাই যেহেতু, সো আমি এখানে তোমাদের বলতে পারছি না, বা এখন বের করতে গেলে অনেক সময় লাগবে। ইস্যুস অফ পাবলিক কনসার্ন, এটা তোমরা পড়বা, ঠিক আছে? এরপরে তোমরা পড়বা হচ্ছে ইন বাংলাদেশ দ্য লিগাল এজ অফ ম্যারেজ, এটাও তোমরা এই যে 2 নাম্বার অধ্যায়ের মধ্যেই পাবা। হ্যাঁ, বিয়ে সম্পর্কে এখানে বলা হচ্ছে। তারপরে হচ্ছে ইন ফক মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারাইটি, ইন বাংলাদেশ ফক মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারাইটি, এটাও তোমরা পাবে হচ্ছে ফক মিউজিক নামের যেই ইউনিটটা রয়েছে সেই ইউনিটের মধ্যে। 7 নাম্বার দ্য সাকসেস অফ কালিসুন্দর কালসিন্দুর গার্লস রিডস লাইক ড্যাশ ড্যাশ ড্যাশ। সো এই এটাও তোমরা পাবে, এটা হচ্ছে তোমাদের নতুন সিলেবাসের মধ্যে অ্যাড করা হয়েছে, ঠিক আছে? এই কয়েকটা প্যাসেজ তোমরা পড়ো, ইনশাল্লাহ তোমাদের এইচএসসি 26-এর যারা রয়েছে তোমাদের খুব ভালো কিছু হবে আশা করছি। আচ্ছা, এখানে যে কোনো বোর্ড থেকে ইনশাল্লাহ কমন পাবা। আর এই 7টা পড়ো, এই 7টা তোমরা পরীক্ষার আগের রাতে পড়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা আসি যে আমাদের এই যে প্রথম, অর্থাৎ এই যে 1 নাম্বার যেটা রয়েছে, 1 নাম্বারটা আমরা সলভ করব, কিভাবে প্রশ্ন আসে এবং কিভাবে উত্তর করতে হবে সেটা আমরা একটু সলভ করব। চলো, সর্বপ্রথম আমরা প্যাসেজটা পড়বো, তারপর হচ্ছে প্যাসেজের যেই তার আগে হচ্ছে আমাদের প্যাসেজের মধ্যে থেকে যেই ইম্পর্টেন্ট যেই ওয়ার্ড মিনিং গুলো রয়েছে সেগুলা পড়বো। পড়ার পরে আমরা এই যে ফ্লো চার্ট যেটা আসে তোমাদের 2 নাম্বার প্রশ্নে, এই ফ্লো চার্টটা আমরা সমাধান করব এবং এই ফ্লো চার্টের মধ্যে কি কি বসবে সেটা আমরা কিন্তু অ্যান্সার এই পাশে রয়েছে। সো সবকিছুই আমরা আলোচনা করব। দেখো, প্যাসেজের আগে আমরা তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ এই প্যাসেজ সম্পর্কে সেগুলো তোমাদের জানা উচিত। একটা প্যাসেজ পড়তে গেলে সর্বপ্রথম তোমাকে ওয়ার্ড মিনিং জানতে হবে, প্যাসেজের মধ্যে কি বলেছে সেটা জানতে হবে,
তারপর প্রশ্নে কি চেয়েছে, কোন ধরনের প্রশ্ন চেয়েছে সেটাও জানতে হবে, তারপরে অ্যান্সার করার টেকনিকটা তোমাকে জেনে রাখতে হবে। ঠিক আছে, ওকে। দেখো এখানে মিথ শব্দের অর্থ কি? মিথ শব্দের অর্থ হচ্ছে পৌরাণিক কাহিনী। মিথ শব্দের অর্থ কি? পৌরাণিক কাহিনী, অনেক আগের দিনের কিছু ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো তোমার সামনে মিথ হিসেবে উপস্থিত হয়। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে লিজেন্ড। লিজেন্ড কি? ওই যে মিথিক্যাল ক্যারেক্টার, অর্থাৎ ওই যে তোমার এটাকে আরেকটা ভাষা রয়েছে মিথোলজি, মিথ অথবা মিথোলজি। হ্যাঁ, মিথোলজি অর্থাৎ যেখানে মিথ নিয়ে আলোচনা করা হয়, পৌরাণিক কাহিনী। ওই যে রাম লক্ষণ, তারপরে হচ্ছে গাজীপীর, এটা হচ্ছে বাংলা বেহুলা লক্ষিন্দর, এই জিনিসগুলো হচ্ছে বাংলার মিথ। হ্যাঁ, বাংলা, এই যে বাংলা রাজ্যের, বঙ্গরাজ্যের মিথ, মিথিক্যাল ক্যারেক্টার কি কি রয়েছে? বেহুলা ছিল, লক্ষিন্দর ছিল, তারপরে যে লেজেন্ড গাজী তিনি ছিলেন, তারপর হচ্ছে রাম লক্ষণ, এগুলো হচ্ছে মিথিক্যাল ক্যারেক্টার, বা এগুলোকে বলা হতে পারে লেজেন্ড বা কিংবদন্তি। ঠিক আছে, তোমাদের একটা কবিতা রয়েছে না, কিংবদন্তির কথা বলছি, আমি কিংবদন্তির কথা বলছি, সেখানে কিংবদন্তি যিনি কথক অর্থাৎ কবি নিজেই, তিনি সেখানে কিংবদন্তি হিসেবে উপস্থিত হয়েছেন, অর্থাৎ তিনি একজন মিথিক্যাল ক্যারেক্টার বলতে পারো। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়। এরপরে হচ্ছে সেন্ট। সেন্ট মানে সাধক, ধর্মীয় ব্যক্তিত্ব, অর্থাৎ ধর্মীয় গুরু যারা, তাদেরকে দরবেশ যাদেরকে বলা হয়, তাদেরকে বলা হয় সেন্ট। এরপর হচ্ছে স্প্রেড। স্প্রেড মানে ছড়িয়ে দেওয়া, ছড়িয়ে পড়া। তারপর হচ্ছে প্রচার প্রসারণ, প্রসারণা, কি বলবো এটাকে, প্রচারণা করা, প্রসারণ করা, এইগুলো হচ্ছে তোমার ইংলিশ শব্দ হচ্ছে স্প্রেড, এটার ইংলিশ শব্দ। এরপর হচ্ছে ক্রেডিটেড, অর্থাৎ কৃতিত্ব দেওয়া, কাউকে ক্রেডিট দেওয়া। আচ্ছা, ওই যে তোমরা যখন ফেসবুকে পোস্ট করো, তখন বলো না যে এই ক্রেডিট কার, মানে এটা হচ্ছে তার পাওনা, একটা ছবি তুলে দিছে তোমাকে, তুমি পোস্ট করলা, ফটো ক্রেডিট। ফটো ক্রেডিট কে? যে তুলে দিছে সে হচ্ছে তোমার এই ফটোর ক্রেডিটটা নেবে, অর্থাৎ কৃতিত্ব নেবে। এরপর হচ্ছে মিরাকলস। মিরাকলস হচ্ছে অলৌকিক ঘটনা। হ্যাঁ, অলৌকিক ঘটনা মিরাকলস, যেগুলো স্বাভাবিক ঘটনা নয়। এরপর হচ্ছে সাপোজিটলি, অর্থাৎ সাপোজিটলি, এটার অর্থ হচ্ছে কথিতভাবে, মানে ধরে নেওয়া যাক আর কি। হ্যাঁ, ধারণা করা হয়, সাপোজিটলি ধারণা করা হয় বা মনে করা হয়, মনে করা, এইরকম কিছু। কাম হচ্ছে শান্ত। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ট্রাঙ্কুইল বলতে পারো, আরেকটা এটার সিনোনিম ট্রাঙ্কুইল। ডেঞ্জারাস তো জানো, প্রত্যেকটা নারী পুরুষ ডেঞ্জারাস। এরপর হচ্ছে ডোকাইল। ডোকাইল হচ্ছে শান্ত, এটার সিনোনিম তুমি ধরতে পারো কাম, কাম, ডোকাইল, শান্তশিষ্ট। তারপর হচ্ছে ডেপিক্টেড, চিত্রিত। ডেপিক্ট মানে চিত্রায়ন করা, মানে কোনো কিছু ফুটিয়ে তোলা। ডেপিক্টেড মানে কোনো কিছু ফুটিত বা ফুটে আছে এমন। তারপর হচ্ছে তুমি চিত্রিত করতে পারো, চিত্রিত বলতে পারো, চিত্রিত করা, বর্ণনা করা। হ্যাঁ, আচ্ছা, পোর্ট্রে করা। স্ক্রল পেইন্টিংস মানে হচ্ছে স্ক্রল চিত্র, পটচিত্র, পটচিত্র, এই যে তোমার কি বলবো এটাকে, স্ক্রল পেইন্টিং, এটাকে আমি চিত্রিত করে তোমাকে দেখাইতে হবে, আপাতত আমি এটা জাস্ট মনে রাখো, স্ক্রল চিত্র। ফিটস লুকিং, ভয়ঙ্কর চেহারা, ফিটস লুকিং, তোমার দিকে আমি চোখ বড় বড় করে তাকিয়ে থাকলাম, সেটা হচ্ছে একটা ফিটস লুকিং, ভয়ঙ্কর চাহনি। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যাপারেন্ট মানে আপাত, দৃশ্যমান। অ্যাপারেন্ট দৃশ্যমান, কোনো কিছু তোমার সামনে ফুটে উঠে আছে, সেটা হচ্ছে দৃশ্যমান। এটা তুমি এই যে ডেপিক্টেডের সিনোনিম ধরতে পারো, অ্যাপারেন্ট। থ্রেটেন্ড মানে হুমকি দিয়েছিল এমন, থ্রেটেন্ড, হুমকি, তার থ্রেটেন্ড বলতে এটা কি বলবো, থ্রেটেন্ড মানে হচ্ছে হুমকি দেওয়া, থ্রেট মানে হচ্ছে হুমকি, আর থ্রেটেন্ড হুমকি দিয়েছিল, এটা পাস্টে। এরপর হচ্ছে ডোকাইল, এটা তো এখানে দেখলাম, ডেপিক্টেডও দেখেছি, স্ক্রল পেইন্টিং। ওকে, আর আমাদের এখানে ডাবল হয়ে গেছে শব্দ। এখন আমরা প্যাসেজটা পড়বো, প্যাসেজের মধ্যে কি রয়েছে, তারপরে আমরা একটা ফ্লোচার্ট সমাধান করব। 2 নাম্বার প্রশ্ন, যেটা তোমাদের এইচএসসি ইংলিশ প্রথম পত্রে আসে। অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লিজেন্ড। অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লিজেন্ড। মিথ অ্যান্ড লিজেন্ড কি? মিথ হচ্ছে ওই যে পৌরাণিক কাহিনী, এবং লিজেন্ড বলতে পৌরাণিক কাহিনীর মধ্যে যেই ব্যক্তিত্বগুলো বা ক্যারেক্টার গুলো থাকে, তাদেরকে বলা হয় লিজেন্ড। অ্যাকর্ডিং টু অর্থাৎ অনুসারে, কি অনুসারে? দ্য সাম মিথ অ্যান্ড লেজেন্ড, মিথ অ্যান্ড লেজেন্ড অনুসারে গাজীপীর ওয়াজ এ মুসলিম সেন্ট। গাজীপীর কি ছিল? একজন মুসলিম দরবেশ, হু ইজ সেড টু হ্যাভ স্প্রেড ইসলাম,
কি করেছে? ইসলামের প্রচারণা করেছে ইন দ্য পার্টস অফ বেঙ্গল ক্লোজ টু দ্য সুন্দরবন এরিয়া। এই যে বঙ্গরাজ্যের সুন্দরবন এরিয়া, অর্থাৎ খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, তারপরে ওইখানে আর কি আছে, তোমরা যারা আমার ক্লাসগুলো সেই সুন্দরবন এরিয়া থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে তোমরা দেখছো, এবং সুন্দরবন তোমাদের সুন্দরবনের কোন এরিয়াটা তোমাদের এরিয়াতে। ওকে, মানে সুন্দরবনের কোন এরিয়া তোমাদের বাসা থেকে কাছাকাছি। ওকে, আচ্ছা, তাহলে কি হলো যে এই তোমাদের গাজী পীর, হ্যাঁ তোমাদের লেজেন্ড গাজী পীর, এই গাজী পীর তিনি একজন কে ছিলেন? একজন দরবেশ ছিলেন। এবং এই দরবেশ কি করেছিল? তোমাদের সুন্দরবন এরিয়াতে ইসলামের প্রচার ঘটিয়েছিল। কখন? অনেক আগে, বঙ্গরাজ্য যখন ছিল। হি ওয়াজ ক্রেডিটেড, তাকে সম্মাননা দেওয়া হয় বা কৃতিত্ব দেওয়া হয় উইথ মেনি মিরাকলস। তাকে কিসের জন্য কৃতিত্ব দেওয়া হয়? তিনি একজন অলৌকিক, মানে তিনি কি হয়েছিলেন? একজন, তার অলৌকিক কিছু ঘটনা রয়েছিল, সেগুলোর জন্য তাকে ক্রেডিট দেওয়া হয়, কৃতিত্ব দেওয়া হয়। ফর এক্সাম্পল, হি কুড সাপোজিটলি কাম ডেঞ্জারাস অ্যান্ড মেক দ্যাম ডোকাইল। আচ্ছা আচ্ছা, এইখানে লাইন হয়তো এই যে এই লাইনটা এখানে, এই লাইনটা এইখানে, ঠিক আছে, আমাদের এটা টাইপ করতে হয়তো ভুল হয়েছে। হি ওয়াজ, আচ্ছা এখানে কি হচ্ছে যে হি কুড সাপোজিটলি কাম ডেঞ্জারাস এন্ড মেক দ্যাম, আচ্ছা আচ্ছা, হি কুড depicted a pots or scroll paintings riding a fierce looking Bengal tiger and a snake in his hand but in apparent dangers. আচ্ছা, ওকে, কি বলছে যে এই লাইনটা, আমরা এই লাইনটা হচ্ছে একটু নিচের দিকে আসবে, এই লাইনটা আসবে হচ্ছে এই যে এর পরে পরে, হ্যাঁ এই যে এই দিকে আসবে। ওকে, দেখো এখানে বলা হচ্ছে যে তিনি কি করতেন? তিনি ডেপিক্টেড, তাকে ইয়ে করা হয়। আচ্ছা, আমি এখানকার মূল ঘটনাটা বুঝিয়ে বলি, যেহেতু লাইন আমাদের উল্টাপাল্টা হয়েছে, আমি একটু তোমাদেরকে বলছি, তোমরা শোনো। যে তিনি কি করতেন? তিনি ওই তার হাতে লাঠি থাকতো। সেই লাঠিটা কিসের জানো? সাপ, একটা আস্ত সাপ তিনি লাঠি হিসেবে ব্যবহার করতেন। এবং তাকে দেখা যাইতো যে বাঘের উপরে সোয়ার হয়ে তিনি আসতেন, বাঘের পিঠে তিনি বসে আসতেন, হাতে ছিল সাপ, যে সাপটা একটা লাঠি হিসেবে কাজ করত। ঠিক আছে, আচ্ছা, ডিপিক্টেড এজ পটস অর স্টল পেইন্টিংস রাইডিং এ ফিটস লুকিং বেঙ্গল টাইগার। তিনি একটা বাঘের উপরে, ভয়ঙ্কর বাঘের উপরে রাইড করছিলেন, হ্যাঁ বহন করছিলেন। তিনি তাকে ওই বাঘটা তাকে রাইড করছিলেন। ঠিক আছে, আচ্ছা, এ স্নেক ইন হিজ হ্যান্ড, তার হাতে একটা সাপ, বাট ইন অ্যাপারেন্ট ডেঞ্জার, মানে সেই তিনি একজন ডেঞ্জারাস, বাট ইন অ্যাপারেন্ট ডেঞ্জার, সে উপস্থিত হতো বা দৃশ্যমান হতো কি হিসেবে? একটা ভয়ঙ্কর বা ডেঞ্জার, ভয় হিসেবে। অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ হি অলসো ফট ক্রোকোডাইলস, সে কি হিসেবে? তিনি কুমিরের সাথে যুদ্ধ করত, ফাইট করত। আচ্ছা, he threatened the people of region full of canals and creeks, indeed a kind of watery jungles bordering the Bay of Bengal. Okay, এখানে বলা হচ্ছে যে according to some stories, কিছু গল্প অনুসারে he also fought crocodiles who threatened the people of the region. এই যে একটা কুমিরের সাথে তিনি যুদ্ধ করতেন বা ফাইট করেছিলেন, কিসের জন্য? ওই কুমিরটা ওই এলাকার মানুষদেরকে থ্রেট করত, হ্যাঁ মানে হুমকি দিত বা তাদের উপর হানা দিত। এখানে তো হুমকি দেওয়া, কুমির তো আর এসে হুমকি দিতে পারে না, সে হানা দিত অনেক সময়। তো সেই কুমিরের সাথে এই গাজী পীর তিনি কিন্তু যুদ্ধ করতেন। ঠিক আছে, এরপরে কি আসছে দেখো, সত্যিকার অর্থে এ কাইন্ড অফ ওয়াটারি জঙ্গলস বর্ডারিং অফ দ্য বে, মানে কোন অঞ্চলের? ওই যে তোমার সুন্দরবন অঞ্চলের এবং বঙ্গোপসাগরের তীরবর্তী যে এরিয়াগুলো রয়েছে সেই এলাকাতে। বিকজ অফ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিলেন্ট প্রেজেন্স, তার অ্যালার্ট, হ্যাঁ অ্যালার্ট বলতে কি বোঝায়?
বিচক্ষণ এবং ভিজিলেন্ট, ভিজিলেন্ট এটাকে কি বলবো, জীবন্ত। ভিজিলেন্টের অর্থ হচ্ছে জীবন্ত, ঠিক আছে। প্রেজেন্স উপস্থিতিতে অল প্রিডেটরি অ্যানিমেলস ওয়ার সেড টু হ্যাভ বিন কেপ্ট উইথিন বাউন্ডস, মানে তিনি অনেক বেশি বিচক্ষণ ছিলেন এবং অনেক বেশি চালাক চতুর ছিলেন, যার কারণে তার কারণে এই যে তিনি দেখে শুনে রাখতেন সবকিছু, উপস্থিতির কারণে সব এনিমেল, সেইখানে যেই এনিমেল গুলো ছিল একটা বাউন্ডারির মধ্যে থাকতো, অথবা তার যে একটা সীমানা, তার যে একটা সেফ প্লেস, সেই সেফ প্লেসের মধ্যে সেই প্রাণীগুলো থাকতো, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে ইট ওয়াজ অলসো বিলিভড দ্যাট, এটা বিশ্বাস করা হয় যে হি এনাবলড ভিলেজার্স টু লিভ ক্লোজ টু দ্য ফরেস্ট অ্যান্ড জঙ্গলস অ্যান্ড কাল্টিভেট দেয়ার ল্যান্ডস। তিনি কি করতেন, যে এটাও বিশ্বাস করা হয় যে তিনি এই যে ভিলেজার যারা রয়েছেন তারা তো ওই ফরেস্ট, ওই এলাকায় বসত বাড়ি স্থাপন করতে পারতো না বা জমি জমাতে আবাদ করতে পারতো না, কিন্তু এই গাজী পীর এর সাহায্যে বা সহযোগিতায় বা সাহসের কারণে এই লোকগুলো, ওই বন জঙ্গলের ওই এলাকার মানুষগুলো তারা আবাদ বসত শুরু করে সেই এলাকাতে। হ্যাঁ, এরপরে কি বলছে, এরপরে বলছে যে কনসিকুয়েন্টলি, এর ওই ধারাবাহিকতায় পিপল অফ দিস রিজিয়নস উড প্রে টু হিম, তাকে সম্মান করত ওই এলাকার মানুষ এই 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 কারণে। ফর প্রোটেকশন, এই যে তাকে প্রোটেকশন, তাদেরকে প্রোটেকশন দিতেন, এই কারণে সেই এলাকার মানুষগুলো তাকে সম্মান করতেন, মানে অনেক সম্মান দিতেন। দ্য স্টোরি অফ গাজী পীর হ্যাজ বিন প্রিজার্ভড ইন ফক লিটারেচার, আমাদের যে লোক সাহিত্য রয়েছে সেই লোক সাহিত্যের মধ্যে এই গাজী পীরের স্টোরি, ঘটনাগুলো সেখানে লিপিবদ্ধ রয়েছে, ঠিক আছে। অ্যাজ ওয়েল অ্যাজ, এবং আর্ট এবং শিল্পে, আমাদের শিল্পেও এটা তার নামটা স্মরণ করা হয়। অ্যান্ড হ্যাজ বিন পারফর্ম ইন ইন্ডিজেনাস থিয়েটার, আমাদের কিছু একই একই তোমার, এটা ইন্ডিজেনাস শব্দের অর্থ কি, একই ধরনের বা একই এটাকে কি বলে, জনরা, একই শ্রেণীভুক্ত যেই থিয়েটার বা তোমার প্লে বা নাট্য মঞ্চ রয়েছে, সেইগুলোতে তার এই ঘটনাগুলোকে পারফর্ম করা হয়, সেখানে অভিনয় করে দেখানো হয়, বুঝতে পারছো। এরপরে ইনফ্যাক্ট এমনকি সাম গাজীর পাট না, এটা গাজীর পট হবে, গাজীর পট স্ক্রলস আর পার্টস অফ কালেকশন অফ দ্য ব্রিটিশ মিউজিয়াম। আচ্ছা, সেই সময় কিন্তু ব্রিটেন অর্থাৎ ব্রিটিশদের শাসন ছিল, ঠিক আছে। সেই সময় যখনকার এই গাজী পীরের ঘটনা, তখন কিন্তু ব্রিটিশরা এই অঞ্চলটা শাসন করত, এবং ব্রিটিশ যেই মিউজিয়াম রয়েছে, ব্রিটিশ মিউজিয়াম লন্ডনে, ব্রিটিশ মিউজিয়াম তো লন্ডনে আমার যতটুকু খেয়াল আছে আর কি, লন্ডন জাদুঘর, ব্রিটিশ মিউজিয়াম হবে 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 এই ব্রিটেনেই হবে, ঠিক আছে। কোথায় এটা জানার দরকার নেই, পরীক্ষায় আসবে না, তবে জিকে তোমরা অ্যাডমিশন যখন ক্যান্ডিডেট হবে তখন এটা তোমরা জেনে নিবে, ঠিক আছে, এখন মাথা কামানোর দরকার নেই। এই যে গাজীর পট অর্থাৎ গাজী পীরের যেই ঘটনাগুলো রয়েছে সেগুলো চিত্রিত করা রয়েছে পিকচার হিসেবে, ফটো হিসেবে, ইমেজ হিসেবে, সেইগুলো ব্রিটিশ মিউজিয়ামে এখনো কালেকশন হিসেবে আছে, বুঝতে পারছো। ওকে, আমরা কিন্তু এই প্যাসেজটা পড়লাম, জানলাম, এতটুকুই তোমাদের আসবে, যদি এখান থেকে আসে এতটুকুই আসবে ইনশাল্লাহ। এখন আমরা ফ্লো চার্ট সমাধান করব। ফ্লো চার্টের মধ্যে দেখো কি আসছে, এই প্রশ্নগুলোতে তোমাদের উপরে এইভাবে লেখা থাকবে, বেসড অন ইউর রিডিংস অফ দ্য প্যাসেজ, এই যে প্যাসেজটা পড়ছো এই প্যাসেজের উপর ভিত্তি করে মেক শর্ট নোট তৈরি করো ইন ইচ অফ দ্য বক্সেস, এই যে এখানে বক্স রয়েছে, এই যে বক্সগুলোতে শর্ট নোট তৈরি করবা। শর্ট নোটটা কেমন, শর্ট নোট বুঝো, এই যে ছোট ছোট কাগজগুলো রয়েছে যেগুলো নোট নেওয়ার জন্য, তোমার বিভিন্ন জায়গায় দেওয়ার জন্য, আমার নামটা খেয়াল নাই, সেইগুলো আমার এখানে আছে অবশ্য, সেগুলো আমি নামটা খেয়াল নাই এখন, সেগুলো আমি ইউজ করি। তো এই ছোট ছোট কাগজগুলো যখন তোমরা এই যে ছোট ছোট জিনিসগুলো লিখে লিখে দেয়ালে লাগিয়ে দাও, এইগুলো হচ্ছে একটা নোট হিসেবে থেকে যায়, শর্ট নোট, ঠিক আছে। তো সেরকম এক লাইনের অথবা একটা ফ্রেজের শর্ট নোট তুমি লিখবা এইখানে, বুঝতে পারছো।
কি কে কি কি জিনিসটাকে ফোকাস করে, কোন জিনিসটাকে ফোকাস করে? এই যে 1 নাম্বার প্রশ্নে 1 নাম্বার যেই উদাহরণ তোমাকে দিবে সেই 1 নাম্বার প্রশ্ন অনুসারে 1 নাম্বার প্রশ্ন অনুসারে, অর্থাৎ সরি 1 নাম্বার প্রশ্ন নয়, 1 নাম্বার যে লাইনটা রয়েছে, যে বিষয় সম্পর্কে, যে ধারার লাইনটা, সেই সম্পর্কে তুমি এই যে নিচের দিকে লিখবা। বুঝতে পারছো? ফ্লোচার্ট লেখার নিয়মটা এরকম। এখানে আরেকটা বিষয় তোমাকে ক্লু এখানে দিয়ে রাখবে যে দ্য ইন্ট্রোডাকশন অর আইডেন্টিটি অফ গাজীপীর। গাজীপীরের আইডেন্টিটি, পরিচয় নিয়ে অথবা ইন্ট্রোডাকশন, তার ভূমিকা নিয়ে তুমি এইখানে লিখবা। বুঝতে পারছো? দেখো প্রথম যেটা দেওয়া রয়েছে, এ মুসলিম সেন্ট হু স্প্রেড ইসলাম ইন দ্য সুন্দরবন রিজিয়ন। অর্থাৎ তার কিন্তু একটা পরিচয় এখানে দিয়ে দিয়েছে। তাহলে আমাদেরকে পরের গুলোতেও কি আনতে হবে? পরিচয় আনতে হবে। পরের গুলোতে কি আনতে হবে? তার পরিচয়, তার অবদান অথবা পরিচয়, তাকে আমরা যেভাবে চিনবো সেই লাইনগুলো আমাদের এখানে নিয়ে আসতে হবে। ওকে, চলো আমরা অ্যান্সার গুলোতে একটু দেখে নেই কি রয়েছে। হি কুড কাম ডেঞ্জারাস এনিমেল অ্যান্ড মেক দ্যাম ডোকাইল। তাকে, তিনি কি করতেন? তিনি করতেন হচ্ছে এই যে এখানে রয়েছে, এই যে এখানে হি ক্যান কাম ডেঞ্জারাস এনিমেলস অ্যান্ড মেক দেম ডোকাইল। আচ্ছা, হি ক্যান কাম এনিমেলস অফ সুন্দরবন এরিয়াস, এগুলো দিতে পারো, অথবা খুব শর্ট করে তুমি দিবা, যেহেতু এখানে খুব বেশি জায়গা নাই, তুমি শর্ট করে দিবা। হি ক্যান আমি কালারটা একটু চেঞ্জ করি। হি ক্যান, সে পারতো, হি ক্যান কাম, তিনি কি করতেন? কাম করতেন, শান্তশিষ্ট করতেন। হি ক্যান কাম ডেঞ্জারাস animals and make them docile, তাদেরকে শান্ত করতেন। ঠিক আছে, আমার লেখা বোঝা যায়? হি ক্যান কাম, সে কি করত? শান্ত করত। কাদেরকে? ডেঞ্জারাস এনিমেলসদের। এবং আরেকটু কি করতো? মেক দ্যাম ডোকাইল, তাদেরকে আরো শান্ত করত। ঠিক আছে, একই জিনিস। এরপরে আমরা তার কি অবদান নিয়ে আসতে পারি, আমরা একটু প্যাসেজের দিকে লক্ষ্য করি, আমরা অ্যান্সার দেখবো না, প্যাসেজের দিকে লক্ষ্য করি। তিনি কি করতেন? এই যে আমরা এটা লিখলাম, তাই না? আমরা এইটা লিখেছি, ডেঞ্জারাস এনিমেল, এবং তাদেরকে ডোকাইল করতেন। হি ইউজুয়ালি ডেপিক্টেড এ পার্সন স্ক্রলিং ড্যাশ 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 বেঙ্গল টাইগার। আচ্ছা, হি ক্যান রাইট, এটা আমরা লিখতে পারি, সে কি করতেন? হি ক্যান রাইট ফিয়ার্স লুকিং টাইগার। তিনি কি করতেন? টাইগারদের একটা, হি ক্যান রাইট ফিয়ার্স লুকিং টাইগার, সে টাইগারকে কি করতো? রাইট করতে পারতো। আচ্ছা, অ্যান্সার কি দেওয়া রয়েছে? হি ফট ক্রোকোডাইলস, এটাও আরেকটা কাজ। তিনি কি করতেন? তিনি এই যে ক্রোকোডাইলের সাথে যুদ্ধ করেছেন। ঠিক আছে, এটাও একটা কাজ। টাইগার অ্যান্ড, এইখানে সাপের বিষয়টা কি লিখেছে আমরা একটু দেখি। এ স্নেক ইন হিজ হ্যান্ড। আচ্ছা, এটুকু আমরা লিখতে না লিখলেও চলবে। ঠিক আছে, এইটুকু দিলেই হবে। 3 নাম্বারটাতে আমরা লিখব হি ফট। তিনি কি করতেন? যুদ্ধ করতেন। হি ফট উইথ ডেঞ্জারাস ক্রোকোডাইল। তারপরে এই অপশনে আমরা কি লিখবো? তার কিন্তু অবদানগুলো অথবা তার ভূমিকা অথবা ইন্ট্রোডাকশন অথবা আইডেন্টিটি, এগুলো আমরা লিখতেছি, তাই না? তো আইডেন্টিটি আর কি কি রয়েছে? ক্রোকোডাইল, যে হি অলসো ফট উইথ ক্রোকোডাইল, আমরা যেটা দেখলাম আর কি অ্যান্সারে। এরপরে আর কি রয়েছে? আচ্ছা, এই যে এখানে তার অবদান আর রয়েছে, এখানে কি কি রয়েছে? আচ্ছা, হি enabled villagers to live close to the forest.
আমরা এটুকু লিখতে পারি। সে কি করেছিল, তার আরেকটা অবদান হচ্ছে তিনি ওই যে ওই এরিয়ার রিজিয়নের যে মানুষগুলো রয়েছে তাদেরকে জঙ্গলের কাছে বসবাস করার উপযোগী করে তুলেছিলেন। ঠিক আছে, হি এনাবল মানে কি, অ্যাবিলিটি মানে কি, সামর্থ্য। এনাবল মানে সামর্থ্য অর্জন করা, তাদেরকে এনাবল করা। আচ্ছা, তাদের এবিলিটি ফিরিয়ে আনা। হি এনাবল, তাদেরকে সামর্থ্য অর্জন করতে সাহায্য করেছিলেন। হি এনাবল বা তাদেরকে সামর্থ্য অর্জন করিয়েছিলেন। হি এনাবলড দ্য ভিলেজার্স, কাদেরকে, দ্য ভিলেজার্স, দ্য ভিলেজার্স, ওই যে গ্রামের মানুষ যারা রয়েছে তাদেরকে। হি এনাবলড দ্য ভিলেজার্স টু লিভ, লিভড টু ক্লোজ, সরি, হি লিভড টু লিভ ক্লোজ টু দ্য জঙ্গল অথবা ফরেস্ট। জঙ্গলও দিতে পারো, ফরেস্টও দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, সর্বশেষ আমরা কি লিখবো, সর্বশেষ সরি অ্যান্সার, আচ্ছা অ্যান্সার চলে আসছে। আচ্ছা, অ্যান্সার এখানে অনেকগুলো অ্যান্সার রয়েছে অবশ্য। হিকে পেডিটরি এটা আমরা কিন্তু লিখি নাই, 6 নাম্বার লিখি নাই, 4 নাম্বার লিখি নাই, আমরা কিন্তু নতুন একটা প্যাসেজ থেকে খুঁজে পেয়েছি সেটাই লিখেছি। আমরা 3 নাম্বার 2 নাম্বার এগুলো লিখেছি কিন্তু, হ্যাঁ। তারপরে হচ্ছে এই যে 4 এবং 6 আমরা লিখি নাই। কি লিখছে, হিংস্র শিকারী প্রাণীদের নিয়ন্ত্রণে রাখে, এটাও তো লিখলাম। ওই যে বাঘের উপরে রাইড করে, এটা তো আমরা লিখছি। ওকে, এটা আমরা যদিও প্যাসেজ থেকে লিখেছি, আমাদের হুবহু যে এই অ্যান্সার হতে হবে এমনটা না, তবে তোমাদের ওই ওর আশেপাশেই লিখতে হবে। হিজ স্টোরি হ্যাজ বিন প্রিজার্ভড ইন ফক লিটারেচার অ্যান্ড আর্ট। ওকে, আমরা এটা লিখবো না, আমরা প্যাসেজ থেকে একটা খুঁজে সুন্দর করে যেটা দেওয়া আছে সেটাই লিখবো। আচ্ছা, আমরা এটা লিখতে পারি, হিজ স্টোরি, হিজ স্টোরি, হিজ স্টোরি, আমি এটা একটু হ্যাশটা মুছে দিচ্ছি। হিজ স্টোরি ইজ পারফর্মড in an indigenous, বানান ঠিক আছে নাকি দেখো, indigenous থিয়েটার। ঠিক আছে, আমার ছবির জন্য হয়তো বা এইটুকু দেখা যাচ্ছে না, সো এটার জন্য আমি দুঃখিত, কারণ স্লাইডের মধ্যে আমি এখানে ইয়ে করতে পারবো না অবশ্য। ওকে, আমি তারপরেও এখানে তোমাদের এইভাবে দেখানোর চেষ্টা, ওকে, সম্ভব না। ওকে, তো আমাদের দেখো আমরা কিন্তু খুব সহজেই এখানে আমরা এইগুলো পূরণ করে ফেলতে পারলাম খুব সহজেই। কি অনুসারে, এই যে আমাদের এখানে একটা ক্লু দেওয়া থাকবে, এই যে এই লাইনের মধ্যে একটা ক্লু দেওয়া থাকবে শেষে, দা ইন্ট্রোডাকশন অর আইডেন্টিটি অফ গাজী পীর। গাজী পীরের যে আইডেন্টিটি, তার পরিচয়, সেটা আমরা তুলে ধরবো, অথবা তার যে অবদানগুলো রয়েছে সেগুলো আমরা তুলে ধরবো। অবদান মানেই তার পরিচয়, ঠিক আছে, সে কি কি অবদান রেখেছে এটাই তার পরিচয়। তো এই জিনিসগুলো তোমরা খুব সহজেই প্যাসেজ থেকে বের করতে পারবা যদি তোমরা প্যাসেজটা খুব ভালোভাবে পড়ো ইনশাল্লাহ। তোমাদের এখানে মার্ক রয়েছে 5 মার্ক রয়েছে ইনশাল্লাহ। তোমরা পরীক্ষায় যদি এই যে প্যাসেজগুলো রয়েছে, আমি যে তোমাদের সর্বপ্রথম প্যাসেজ 7টা প্যাসেজ দিয়েছি, 7টা প্যাসেজ, এই 7টা প্যাসেজ, সরি 7 কেন জানি মিলে যায়, তোমরা কি অন্য কিছু খুঁজে পাইছো এই 7-এর মধ্যে? এই 7টা প্যাসেজ কেন হইলো আজব, 7টা প্যাসেজ। আমি কিন্তু যখন এই প্যাসেজগুলো সিলেক্ট করছি, 1 নাম্বার প্রশ্নের জন্য কিন্তু আমি 7টা প্যাসেজই খুঁজে পাইছি ইম্পর্টেন্ট, এবং 2 নাম্বার প্যাসেজের জন্য কিন্তু আমি 7টা প্যাসেজই খুঁজে পাইছি, এবং পরবর্তীতে আরো যে প্যাসেজগুলো আনসিন প্যাসেজ রয়েছে সেখানে যে কয়টা হয় আমি এখন পর্যন্ত সেগুলো জানি না, ইনশাল্লাহ পরের ক্লাস হয়তো তোমাদের জানাতে পারবো। 7-এর সাথেই মিলে যায় বারবার। লেজেন্ড যারা আছো, তোমরা যারা কিংবদন্তি, অনেক মেধা রাখো, তোমরা হয়তো এই 7-এর মিনিং বুঝছো, ঠিক আছে। তবে জার্মানি এইবার বিশ্বকাপ থেকে আগেই আউট হয়ে গেছে, 7টা দেওয়ার আর সুযোগ পাইলো না ইনশাল্লাহ। সো এই যে 7টা প্যাসেজ তোমরা ভালোভাবে পড়ো ইনশাল্লাহ। ব্রাজিলের সমর্থক যারা রয়েছে, তোমরা অবশ্যই এই 7টা প্যাসেজ খুব ভালোভাবে মনোযোগ সহকারে গিলে ফেলো,
আর আর্জেন্টিনার সাপোর্টার যারা রয়েছে তোমরা মজায় মজায় 7টা প্যাসেজ শেষ করে ফেলো, ইনশাল্লাহ এইচএসসি 26 ব্যাচ তোমাদের জীবনে খুব ভালো কিছুই বয়ে নিয়ে আসবে এই জিনিসগুলো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তীতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।